আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে মন্তব্য সিপিডির। রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের পরামর্শ। দেশের ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ বাড়ছে সরকারের। গত 1.5 মাসে নিয়েছে প্রায় 25,000 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো। খালি হাতে ফিরছে না গ্রাহকরা, আসছে নতুন গ্রাহক ও আমানত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়ন অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে। তাই এখনই গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর ধানমন্ডিতে বাজেট সুপারিশে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার আহ্বান জানান বক্তারা। জুলাই আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের পর উঠে এসেছে অর্থনৈতিক দুরবস্থার প্রকৃতিচিত্র। আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভেঙে গেছে দেশের ব্যাংকসহ আর্থিক খাত। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে বিপাকে আছে অন্তর্বর্তী সরকার। 2026 অর্থ বছরের জাতীয় বাজেট এমন একটা সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য এটা মোকাবেলা করার জন্য দূরদর্শী এবং সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব রয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির শঙ্কা, সহসায় নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর সুপারিশ সিপিডির। এছাড়া বার্ষিক করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব তাদের। বাণিজ্য, শিল্পনীতি এবং সামুদ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর নীতি তৈরি করা যায় এবং সেই কর নীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায়, এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। এবারের বাজেট রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ রয়েছে বলে মনে করেন গবেষকরা। একই সাথে এবারের বাজেটেই উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণের কৌশল নিতে হবে সরকারকে। আমরা কিন্তু কাস্টমস ডিউটির বাইরে এমন কোনো ডিউটি আমরা দিতে পারবো না যেটা নাকি আমাদের স্থানীয় উৎপাদকদেরকে আমরা সেটা নিচ্ছি না তাদের কাছ থেকে। বাজেটে কমাতে হবে জ্বালানি খাতের ভর্তুকি, বাড়াতে হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ, এমনই পরামর্শ সিপিডির। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছর এখন পর্যন্ত 38,510 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। শেষ 1 মাস 10 দিনে আগের 6 মাসের প্রায় দ্বিগুণ ঋণ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে গত জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের ঋণ ছিল 13,571 কোটি টাকা। রাজস্ব আদায় কম হওয়া, সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া এবং বিদেশি ঋণ ছাড় কমে যাওয়ায় ব্যাংক ঋণ বাড়ছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। অর্থ বছরের শেষার্ধে স্বাভাবিকভাবেই সরকারের ব্যাংক ঋণ বাড়ে, তবে বর্তমান সরকার ব্যয় সংকোচন নীতিতে চলায় এখনও ঋণ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেটে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সূচকের উত্থানে শুরু হলেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয় পতনে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স হারিয়েছে 3.66 পয়েন্ট। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে 448 কোটি 34 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 34 কোটি টাকা। কমেছে বেশিরভাগ কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে 143টির, কমেছে 190টির, আর অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসইর সার্বিক সূচক বেড়েছে 7.52 পয়েন্ট, লেনদেন হয় 4 কোটি 70 লাখ টাকা। আস্থার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো। ব্যাংকে টাকা তুলতে এসে এখন আর কেউ খালি হাতে ফিরে যাচ্ছে না।
গেল আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ। প্রথম দিকে দেয়া হয় তারল্য সহায়তা, পরে 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে। ইমপ্রুভ হয়েছে ব্যাংকগুলা। আমরা আগেও ভয় পাই না, কারণ ব্যাংক খাত এটা হচ্ছে আর্থিক খাত, এটা কখনো বন্ধ হওয়া বা হওয়ার কথা না। মোটামুটি আমরা আল্লাহর রহমতে পেমেন্ট পাচ্ছি, পেমেন্ট জমা দিচ্ছি। এখন আমি টাকা লাগছে 50,000, আমার 50,000 টাকা দিয়ে দিছে। 1 লাখ বললে 1 লাখ দিয়ে দেয়। ব্যাংকাররা বলছেন টাকা উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন অনেকটাই স্বাভাবিক, অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। আগে মানুষ ডিপিএস এর কিস্তি দেওয়া বন্ধ করেছিল, অনেকে সেগুলো জমা দিচ্ছে। ওয়ার্কার স্যালারি, ওয়েজেস এবং অন্যান্য বিল, ইউটিলিটি বিল টিল এগুলোর জন্য তারা যে পরিমাণ টাকা যাচ্ছে আমরা না করছি না। দুর্বল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন লেনদেন স্বাভাবিক হচ্ছে, এমনকি ছোট ঋণও দেয়া হচ্ছে গ্রাহকদের। আমরা ব্রাঞ্চের স্বাভাবিক কাজকর্ম চলছে, ছোটোখাটো লোন দেওয়ার জন্য ব্রাঞ্চগুলোকে বলা হয়েছে এবং মানুষ টাকা জমা লেনদেন এগুলো করতে পারছে। লোনগুলো ডিস্ট্রেসড হয়ে যাওয়া মানে কি, লোনের টাকাটা রিসাইকেল হচ্ছে না, আর আপনার ব্যাংকে আসতেছে না, তাই না? আপনার ব্যাংকে যদি না আসে তাহলে আপনি যখন ডিপোজিটের টাকা আসবে, টাকা উইথড্র করতে, তখন আপনি কোথেকে টাকাটা দিবেন, তাই না? তো এই দুর্বল হয়ে যাওয়ার ফলে কিন্তু তার এই সমস্যা হবে, এবং এই দুর্বলতাই কিন্তু আলটিমেটলি তার লিকুইডিটি প্রবলেমের উপরে ইম্প্যাক্ট রাখছে। বিশ্লেষকরা বলছেন সংস্কার ও সুশাসনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা। রবিবার ব্র্যাক ব্যাংকের আয়োজনে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয় এ মেলা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং বাজার সম্প্রসারণে 2 দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে ব্যাংকটি। দেশের বিভিন্ন প্রান্তের 85 জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন করছে এই মেলায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।